বাংলাদেশ ইস্যুতে আবারও প্রশ্নের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কোনো সম্পর্ক একতরফা এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য। মুখ খোলেননি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে। এক আইফোনের জেরে নিমিষেই নিঃশেষ হয়ে গেল গোটা পরিবার। বাবা ছেলের পাহাড় থেকে পড়ে যাওয়ার দৃশ্য ভাইরাল। এবার ফিলিস্তিনিকে রক্ষায় একাট্টা ফ্রান্স যুক্তরাজ্যের শতাধিক সাবেক কূটনীতিক। ইসরায়েলকে বাণিজ্যিক চাপে ফেলতে পদক্ষেপ নেওয়ার আহ্বান। জাপানে 5.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত। আহত অনেকে, নেই সুনামির সতর্কবার্তা। সৌদি আরবে ব্যাপক ধরপাকড় শুরু। 7 দিনে আটক 14,000-এর বেশি অবৈধ অভিবাসী। ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বেশ কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে চলছে নানা আলোচনা। সফরের সম্ভাব্য সময়, বৈঠকের বিষয়বস্তু এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। এরই মধ্যেই বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লিতে আয়োজিত ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় এই বিষয়ে কথা বলেন তিনি। সেখানে বাংলাদেশ ভারত সম্পর্কের পাশাপাশি পাকিস্তান সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা করেন জয়শঙ্কর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো সম্পর্ক কার্যকর ও দীর্ঘস্থায়ী করতে হলে তার দুই পক্ষের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে। তিনি বলেন, কোনো সম্পর্ক একতরফাভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দুই দেশেরই স্বার্থকে গুরুত্ব দিতে হবে এবং সম্পর্ক এমন পর্যায়ে নিতে হবে যেখানে দুই পক্ষই লাভবান হয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একই নীতির কথা তুলে ধরেন জয়শঙ্কর। তিনি বলেন, তিনি কখনোই প্রত্যাশা করেন না যে প্রতিবেশী দেশগুলো শুধু ভারতের স্বার্থকে গুরুত্ব দেবে, বরং তাদের স্বার্থ বোঝা এবং সম্মান করাও ভারতের দায়িত্ব। একই অনুষ্ঠানে জয়শঙ্করকে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর না দিয়ে দুই দেশের সম্পর্কের মূলনীতি হিসেবে পারস্পরিক স্বার্থের কথা তুলে ধরেন। জয়শঙ্করের ভাষায়, একটি দেশের যেমন নিজের স্বার্থ রয়েছে, তেমনি প্রতিবেশী দেশেরও নিজস্ব স্বার্থ রয়েছে। পারস্পরিক স্বার্থ ও প্রত্যাশার জায়গায় সমন্বয় তৈরি হলেই সম্পর্ক আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব। এদিকে বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় ভারতের পক্ষ থেকে পারস্পরিক স্বার্থের ওপর এমন গুরুত্ব তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে যখন দুই দেশের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে, তখন জয়শঙ্করের এই বক্তব্যকে সেই প্রেক্ষাপটেই দেখছেন অনেকে। তবে সফরের শর্ত বা নির্দিষ্ট কোনো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর দেননি ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী, বরং দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক স্বার্থ ও সমঝোতাকেই মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন তিনি। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। কিস্তিতে একটি আইফোন কিনেছিলেন কুনাল নামের এই তরুণ, কিন্তু সেই কিস্তি কোনোভাবেই আর পরিশোধ করতে পারছিলেন না। পরিবারও দেয়নি সেই টাকা। এরপর রাগে জেদে নিজের জীবন শেষ করে দিতে ছুটে যান পাহাড়ের চূড়ায়। প্রায় 3 ঘন্টা ধরে সেখানেই দাঁড়িয়েছিলেন কুনাল। পরিবার বহু বুঝিয়েও কোনোভাবেই ফেরাতে পারেনি। এমনকি তাকে আইফোন 15 প্রো কিনে দেওয়ারও কথা বলা হয়, কিন্তু কোনো কথাতেই রাজি হননি কুনাল। এ সময় ঘটনাস্থলে অনেকেই ভিডিও ধারণ করছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, তোমার মায়ের জন্য বেঁচে থাকো। জবাবে কুনাল বলেন, না, আমাকে মরতেই হবে, এছাড়া কোনো পথ নেই। পরে দুপুরের দিকে বাবা মুরালীধর ছেলের কাছে গিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে দুজনের ভারসাম্য হারিয়ে পাহাড়ের গিরিখাতে পড়ে যান। স্বামী ও ছেলেকে পড়ে যেতে দেখে কিছুক্ষণ পর মা সঙ্গীতাও পাহাড় থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করে তদন্ত শুরু হয়েছে। শুক্রবারে এ ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় ঘটে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন, এমন দাবি তুলেছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের শতাধিক সাবেক কূটনৈতিক। তাদের অভিযোগ, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। ইসরায়েলকে চাপ দিতে বাণিজ্য ও অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ড্রু ব্যানহ্যামের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই আহ্বান জানানো হয়। চিঠিতে সই করেছেন 52 জন সাবেক ফরাসি কূটনীতিক ও 50 জন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত। তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন মিশর, ইরান, বাহরাইন, ইসরায়েল, সিরিয়া, তুরস্ক, কুয়েত, সৌদি আরব ও কাতারে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কূটনীতিকরা বলেন, ইসরায়েলের আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় এবং জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব অগ্রাহ্য করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস করছে। গাজায় ফিলিস্তিনিদের দুর্দশা এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, গাজায় লাখ লাখ মানুষ খাদ্য, ঔষধ ও বাসস্থানের সংকটে রয়েছে। একই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এদিকে হস্তান্তর করা চিঠিতে 2023 সালে 7 অক্টোবর ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের হামলাকে জঘন্য অপরাধ বলে উল্লেখ করা হলেও এর জবাবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কোনোভাবেই ন্যায্য বলা যায় না বলে মন্তব্য করা হয়েছে। ব্রিটেনের দি গার্ডিয়ান এবং ফ্রান্সের লে মত পত্রিকায় হস্তান্তর করা চিঠিটি এমন সময় প্রকাশিত হলো যখন যুক্তরাজ্য ও ফ্রান্স আরও 9টি দেশের সঙ্গে মিলে ইসরায়েলের E1 বসতি প্রকল্পের নির্মাণ কাজের দরপত্র আহ্বানের নিন্দা জানিয়েছেন। সাবেক কূটনীতিকদের মতে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের ওপর কার্যকর চাপ তৈরি করাই এখন জরুরি। তাদের ভাষায়, ফিলিস্তিনকে মুছে ফেলার এই প্রক্রিয়া ঠেকাতে যুক্তরাজ্য ও ফ্রান্সকে আর শুধু বিবৃতি দিয়ে থেমে থাকলে চলবে না। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রোববার দেশটির পূর্বাঞ্চলে আঘাত হেনেছে 5.9 মাত্রার ভূমিকম্প। এতে আহত হয়েছেন 20 জনেরও বেশি মানুষ। কম্পনের পর বেশ কয়েকটি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠে 68 কিলোমিটার গভীরে। এর কম্পন উত্তর পূর্ব ও মধ্য জাপান সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া ও চিবা এলাকায় 20 জনের বেশি মানুষ আহত হয়েছেন। তবে স্বস্তির খবর, ইবারাকি, ফুকুশিমা সহ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। এদিকে ভূমিকম্পের ঝুঁকি এখনও কাটেনি। আগামী কয়েকদিন আরও ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। তারা জানিয়েছে, আগামী এক সপ্তাহে 5-এর নিচে মাত্রার আরও ভূমিকম্প হতে পারে। বিশেষ করে পরবর্তী 2 থেকে 3 দিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে। এক সপ্তাহে অভিযানে 14,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 13 থেকে 19 আগস্ট পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 14,260 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 6,900 জন আবাসন আইন, 3,982 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 3,378 জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় 1,524 জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে 31,922 জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে 29,961 জন পুরুষ এবং 1,961 জন নারী। এরই মধ্যে 13,724 জনকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশের কোনো নাগরিক আছে কিনা তা এখনো জানা যায়নি।